শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ৩২ ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনা। এ অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এর ঘণ্টা দুয়েকের মধ্যে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সত্তার। এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শুক্রবার দুপুর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে, শেষ হয় বিকেল ৫টায়। এইভাবে যদি কাউন্টিং হয় আরো ৩ দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না, আমরা মেশিনের মাধ্যমে হতে হবে। তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভ ভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিক ভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। দর্শক, আমরা জানি ভোট গণনা চলছে, আর এই বিষয়ে আমরা আরো জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সবশেষ তথ্য জানাবে। ক্যাম্পাসে আছেন আমাদের এক সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এই মুহূর্তে সিনেট ভবন থেকে জানান ভোট গণনার খবরাখবর কোন পর্যায়ে আছে এখন, আর পরিস্থিতি কেমন সেখানে? সোহার, আপনি এক নজরে মোটামুটি পুরো যে নির্বাচন, সেই নির্বাচনের যে চিত্র সেটি তুলে ধরছে। আসলে পুরো এই গত ৩১ ঘন্টা ধরে এই নাটকগুলোই চলছে। ভোট গ্রহণের পর থেকে যদি আমরা হিসেব করি, তার আগেও ৮ ঘন্টা যদি ধরি তাহলে ৩৯ ঘন্টা, অর্থাৎ গতকাল সকাল ৯টা থেকে শুরু করে আজকে রাত ১২টা পর্যন্ত যদি ধরি তাহলে প্রায় ৩৯ ঘন্টার যে নাটকীয়তা, সেই নাটকীয়তা এখন পর্যন্ত শেষ হয়নি। আর শেষ কখন হবে সে বিষয়টি স্পষ্ট করে বলার কোনো সুযোগ নেই, কারণ এখন যেটি দেখছেন ভোট গণনা চলছে। ৯ থেকে ১০টির মতো হলের যে জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ব্যালটগুলো সেগুলো গণনা করা হচ্ছে। তারপরে 10টির পরে এখন 11টির মতো ব্যালট বাকি রয়েছে, যেগুলো শেষ করা হবে। এখন আমরা যদি হিসাব করি তাহলে সন্ধ্যা 7টা থেকে মূলত গণনা শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের। যদি 10টি যায় তাহলে 7টা থেকে 12টা পর্যন্ত অন্তত 5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। 5 ঘন্টায় 10টি এখনও পুরোপুরি শেষ হয়নি। তার মানে যদি আমরা ধরি সেক্ষেত্রে আরও 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। এরপরে আবার গণনার পরে আবার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আবার সমাধানের চেষ্টা চলবে। পাশাপাশি এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে একজন নির্বাচন কমিশনার বলছিলেন যে এখানে কোনো ভোটার বেশ কিছু ভুল করেছে। সেটি হচ্ছে কেউ কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ব্যালট সেটি হল সংসদের যে বক্স সেখানে ফেলেছে, আবার কেউ হল সংসদের যে ব্যালটটি সেটি আবার কেন্দ্রীয় সংসদে ফেলেছে। সুতরাং এই যে একটি মিশ্রণ ঘটেছে, সেই মিশ্রণটি আবার আলাদা করতে হচ্ছে, আলাদা করে আবার আলাদা জায়গায় রাখা হচ্ছে। সেগুলো গণার ক্ষেত্রে আবার কিছুটা প্রভাব ফেলছে বা বিলম্ব হচ্ছে। এই কারণে মূলত বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে। যেহেতু এটি আসলে হাতে গুনলে নানা কারণে, যেহেতু সনাতন পদ্ধতি, যে পদ্ধতিতে এখন আসলে অন্য কোথাও ভোট গণনা হয় কিনা আমাদের জানা নেই, কারণ এটি অনেক দিন আগ থেকেই বিভিন্ন নির্বাচনে ওএমআর পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ মেশিনে ভোট গণনা করা হয়। সুতরাং এবার যেহেতু এখানে সেটি হচ্ছে না, সে কারণে মূলত ৮,০০০ ভোটারের যে নির্বাচন, সেই নির্বাচন ৩১ ঘন্টায়ও ফলাফল দেওয়া যায়নি এবং আদৌ আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে দিতে পারবে কিনা সন্দেহ রয়েছে। রিয়াজ সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমাদের সহকর্মীরা পুরোটা সময় জুড়ে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমাদেরকে দিচ্ছেন। এই মুহূর্তে যুক্ত হবো আমাদের আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপুর সঙ্গে। নিপু, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সম্পর্কে জানাবেন, আর যদি আপনার কাছে তথ্য থাকে যার কতক্ষণ লাগতে পারে ভোট গণনা শেষ হতে সেটাও জানাবেন। একই সাথে ছাত্রদল সহ যেসব প্যানেল নির্বাচন বর্জন করেছেন তাদের অবস্থান এখন কোথায়, তারা এখন কোথায় আছে সেটাও যদি জানিয়ে থাকেন তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। সর্বপ্রথম আপনাকে জানাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলার বিষয়টি, আমরা এখন যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে যে প্রান্তিক গেট বলে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গেট। এই গেটের অবস্থা যদি আপনাদের প্রথমে একটু দেখাতে চাই, আপনারা দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত রয়েছে, অর্থাৎ কতটা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা ফটক থেকে দেখছি যে পুলিশের পাশাপাশি বিজিবি তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে শুধু বিজিবি নয়, আইন শৃঙ্খলার বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে, পুলিশ এবং আনসার, তারাও কিন্তু আমরা দেখেছি যে এই ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক মোতায়েন রয়েছে। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে না, আসলে আমরা গতকাল থেকে এখন পর্যন্ত আজকে যে ছাত্র দলের যে যারা প্যানেল দিয়েছিলেন ভিপি প্রার্থী কিংবা জিএস প্রার্থী, তাদেরকে কিন্তু আজকে আমাদের চোখে পড়েনি। এবং তবে 2-4 জন আমরা যতটুকু দেখেছি যে এর পরবর্তীতে যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখেছি এবং তাদের সঙ্গে কথাও বলেছি। তারা তাদের যে আগের অবস্থান সেটি কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন। তারা যেটা বলেছেন যে প্রশাসন তারা বারবার যে প্রশাসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে কিন্তু তারা বর্জন করেছেন, সেই বর্জনের বিষয়টিতে কিন্তু অনড় রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যিনি তৎপরতা নিয়ে কিন্তু কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে, তিনি বলেছেন আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছে যে ধরনের নিরাপত্তা চায়, তারা যে ধরনের সহযোগিতা চাবেন, ঠিক তো সেই ধরনের সহযোগিতাই কিন্তু তারা করবেন এবং তারা করতে প্রস্তুত রয়েছেন। গতকালকে আপনি জানেন যে গতকালকে আগে যখন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের নির্বাচন পথ বর্জনের পর থেকেই হঠাৎ করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা রয়েছেন। নিপু জানাচ্ছিলেন নিরাপত্তা কতটা তৎপর সেখানে, সেই বিষয়ে ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সিনেট ভবনের বাইরে ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় আছেন অনেকে, সেই বিষয়ে জানবো আমাদের সহকর্মী রেদওয়ান আমাদের কাছ থেকে। রেদওয়ান, কিছুক্ষণ আগে আমরা জানছিলাম যে ভবনের ভেতরের পরিস্থিতি কেমন, ভোট গণনা চলছে, একই সাথে জানতে পারলাম যে বাইরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন। একটু জানাবেন যে এখন বাইরের শিক্ষার্থী যারা অপেক্ষা করছেন ভোট গণনায়, যে এত বিলম্ব হচ্ছে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি, এবং মানে তারা কি বলছেন যে কেন আসলে বিলম্ব হচ্ছে, এবং যেহেতু জনবল বাড়ানো হয়েছে ভোট গণনার জন্য, এরপরেও কেন বিলম্ব হচ্ছে এবং কতক্ষণ লাগতে পারে বলে তারা মনে করছে, এটাও জানাবেন। সোহার, শিক্ষার্থীরা কিন্তু উদ্গ্রীব, তারা আসলে অপেক্ষা করছে বেশ কিছুক্ষণ ধরে। যেমনটা আপনি বলছিলেন যে প্রায় 32 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখনো সেই যে কাঙ্ক্ষিত তাদের নির্বাচনী ফলাফল, সেই ফলাফল দিতে দেরি হচ্ছে। আমি ঠিক যদি একটু দেখাতে চাই যে সিনেট ভবনের ঠিক নিচেই কিন্তু শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারা জানতে চাইছেন যে এখন পর্যন্ত তো আসলে হল সংসদের যেই ব্যালটগুলো সেগুলো গণনা শেষ হয়েছে, সেগুলোর কি ফলাফল হতে পারে তারা সেইগুলো ধারণা করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা সেখানে নিচে অবস্থান নিয়ে আসলে ভোট গণনার যে সবশেষ আপডেট সেটিও কিন্তু তারা জানতে চাইছেন। সব মিলিয়ে বলা যায় যে এই যে ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে উৎকণ্ঠা সেটি কিন্তু আসলে একেবারেই কমেনি। সেই সাথে বেলা আর রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের যে মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু বাড়ছেই। এবং আমরা দেখতে পেয়েছি যে এইখানকে যেসব শিক্ষার্থীরা, তাদের বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বলছিলেন যে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেটি আসলে তারা প্রত্যাশা করেন যেন আজকে রাতের মধ্যেই দেয়া হয়। আবার কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন যে আজ রাতের মধ্যে আসলে এই নির্বাচনী যে ফলাফল সেটি দেওয়া সম্ভব হবে কিনা। অনেকে ধারণা করছেন যে সেটি দিতে দিতে কিন্তু অনেকটা কাল সকাল পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং তারা কিন্তু আসলে একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছেন এখন পর্যন্ত। এবং শিক্ষার্থীরা আমাদের যেটি বলছিলেন যে যেহেতু হল সংসদের ব্যালটগুলো গোনা হয়ে গেছে, সেই ফলাফল আসলে কোনোভাবে তারা আগে থেকে জানতে পারবেন কিনা সেই রকম একটা আশা কিন্তু তারা এখানে করছেন, এবং সেই সাথে তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন যে মূল ফলাফলের জন্য। রেদওয়ান সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ।
পাবনায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ। এর আগে বাদ ইশা জানাজা অনুষ্ঠিত হয়। জাকসু নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতুল। শুক্রবার সন্ধ্যায় পাবনার নিজ বাড়িতে পৌঁছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ। বাদেশা শহরের কাছারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার। এর আগে শুক্রবার সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। 2021 সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। মাত্র 8 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তার নেই। এক ছিল একটু ঠান্ডার সমস্যা, মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে, কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা তার ছিল। তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। কোন উচ্ছৃঙ্খল ইকালের মেয়েরা যেমন উচ্ছৃঙ্খল। ভোট গণনার জন্য ভোট গণনার স্থানে যেতে বলেছে, সে হুটপাট করে চলে গেছে। যেতে গিয়ে হয়তো বা যে কোনো ভাবে হোক হঠাৎ করে মানুষের মানসিক টেনশনের থেকে সে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ির পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে উপনিবেশিক নিপীড়ন ও জাতিগত নির্মূল বলে আখ্যা দেন। বলেন, বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে হৃদয় বিদারক বলেও মন্তব্য করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে দ্রুত রায় প্রদানের অনুরোধ জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6টা 30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শককে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয়। শুক্রবার বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। অতিরিক্ত দর্শককে মাঠে প্রবেশে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনএর সহ অর্ধ শতাধিক। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরা। স্টেডিয়ামের সামনের একটি মঞ্চে আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি।
এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত অন্তত 10 জন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে ভোলা বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করে মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় 2 বিভাগের শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ভোটের কোনো বিকল্প নেই এমন মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের 2,500 আওয়ামী লীগের নাশকতার প্রতিরোধ এবং বেগম খালেদা জিয়া কারামুক্তি দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় নতুন সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য পদের ফর্ম বিতরণ করা হয়। বিএনপি নেতা আজাদ বলেন, দলটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য 17 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে অর্থনীতি সহ যাবতীয় সমস্যা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম আজাদ দাবি করেন, শেখ হাসিনার সরকার পতন আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রিয়া ক্যাফে সিজন 3 সঙ্গীতানুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ভৈরবীর আয়োজনে উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভৈরবী শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার মানুষ জড়ো হয়। আয়োজকরা বলেন, এই ধরনের অনুষ্ঠান বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। সাংস্কৃতিক এই আয়োজন পড়ালেখায় মনোনিবেশ করতে সহায়তা করে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে আয়োজক কমিটির নেতারা। যমুনা ফিউচার পার্কে চলছে শরৎ উৎসব, যা ব্যাপক সাড়া ফেলেছে দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে। 13 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী এই আয়োজনে রয়েছে কেনাকাটা অফার, বিনোদন ও পরিবারের সাথে আনন্দ সময় কাটানোর সুযোগ। মেলায় অংশ নিয়েছে 50টিরও বেশি দেশীয় আন্তর্জাতিক ব্র্যান্ড। বিভিন্ন ক্যাটাগরির পণ্যে মিলছে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ অফার। আয়োজকরা জানান, এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে সব বয়সের মানুষ কিছু না কিছু উপভোগ করতে পারেন। পাশাপাশি দেশীয় উদ্যোক্তা ও ব্র্যান্ডকে পরিচিত করে দেওয়ার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে এই আয়োজন। মেলায় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস অ্যান্ড পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। জানান, ভবিষ্যতেও ক্রেতাদের ভিন্নধর্মী অভিজ্ঞতার জন্য থাকবে নতুন চমক। শেরাটন হোটেলে আয়োজন করা হলো দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে। বনানীতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো অংশ নেয়। অনুষ্ঠানে নবদম্পতিরা জানতে পেরেছেন কিভাবে তাদের স্বপ্নের বিয়ে বাস্তবে রূপ নিতে পারে। এছাড়াও নবদম্পতিদের জন্য ছিল একান্ত পরামর্শের সেশন। সেখানে ভেন্যু নির্বাচন, বিশেষ মেনু এবং বরকনের সাজানো প্যাকেজ নিয়ে ব্যক্তিগত পরামর্শ দেওয়া হয়। ওয়েডিং ওপেন ডেতে অংশ নেওয়া শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো নবদম্পতিদের জন্য দিয়েছে বিশেষ অফার। আয়োজকরা জানান, বাংলাদেশের লাক্সারি ওয়েডিং আয়োজনের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মাইলফলক। এক্সক্লুসিভ এই ক্যাম্পেইন আগামী 2 বছর অব্যাহত থাকবে। রবি রশ্মির 27তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে অভয় বাজে হৃদয় মাঝে শীর্ষক 2 দিন ব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গান গায় রবি রশ্মির শিল্পী ও অতিথি শিল্পীরা। এছাড়া রবি রশ্মির ক্ষুদে শিল্পীরা অংশ নেয়। সম্মাননা দেওয়া হয় দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এএমএম মহিউজ্জামান চৌধুরী ময়নাকে। রবি রশ্মি পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ জানান, এই অনুষ্ঠান রাজধানী সহ সারা দেশে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ মাত্রা যোগ করবে। শনিবার 2য় পর্ব অনুষ্ঠিত হবে। দর্শক, এখানেই শেষ করছি এখনকার মতো সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।